নমস্কার। আজকে আমরা কথা বলবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস কপালকুণ্ডলা নিয়ে। তবে শুধু উপন্যাসটা নয়, আমরা এর পেছনের সামাজিক প্রেক্ষাপট আর তার সাথে জড়িয়ে থাকা পূর্ব মেদিনীপুরের হিজলি অঞ্চলের যে একটা বড় ইতিহাস আছে, সেটা নিয়েও একটু গভীরে যাব। আমাদের কাছে এই বিষয়ে একটা লেখা আছে, কপালকুণ্ডলা, সামাজিক প্রেক্ষাপট ও হিজলির ইতিহাস। সেখান থেকেই মূলত তথ্যগুলো নেওয়া। মানে আমাদের লক্ষ্য হল উপন্যাসের মূল ভাবনাটা ধরা, সেই সময়ের সমাজের নিরিখের বার্তাটা বোঝা, আর হিজলির যে একটা নিজস্ব ঐতিহাসিক গুরুত্ব আছে সেটাও তুলে ধরা। আর অবশ্যই বঙ্কিমচন্দ্র কীভাবে এই বাস্তব আর কল্পনাকে মিশিয়েছিলেন সেটাও দেখব। তাহলে শুরু করা যাক, কি বলেন? আচ্ছা, প্রথমেই যদি গল্পের মূল জায়গাটা একটু ছুঁয়ে নিই। কপালকুণ্ডলা, তাই না? কেন্দ্রবিন্দুতে তো ওই চরিত্রটাই, এক রহস্যময়ী নারী, প্রকৃতির কোলে বেড়ে ওঠা, কাপালিকের কাছে মানুষ, সমাজ সংসার সম্পর্কে কোনো ধারণা নেই। একদমই তাই। সে তো সমাজের কিছুই জানে না। হ্যাঁ, আর তার সাথে হঠাৎ দেখা হচ্ছে নবকুমারের, শহুরে ছেলে, পথ হারিয়ে ফেলেছে। তাদের বিয়ে হলো, আর তারপর থেকেই শুরু হলো আসল সংঘাতটা, তাই না? মানে তার ওই মুক্ত সত্তা আর সমাজের যে নিয়মকানুন, তার মধ্যে একটা টানাপোড়েন। ঠিক তাই। আর এই পটভূমিটা হচ্ছে ১৯ শতকের বেশ রক্ষণশীল একটা বাঙালি সমাজ। এটা ভাবার মতো যে সেই সময়ে বঙ্কিমচন্দ্র এমন একটা চরিত্র আনছেন যে সমাজ থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন। কপালকুণ্ডলা তো শুধু নিয়মকানুন জানত না তা নয়, সেগুলোর মানে বা দরকারটাই হয়তো বুঝত না। তার এই জায়গাটা তৎকালীন নারী সমাজের যে ছবি, তার থেকে একেবারে আলাদা। ঠিক। মানে সেই সময় নারীরা যেখানে সামাজিক শাসনে বাঁধা, সেখানে কপালকুণ্ডলা যেন খোলা প্রকৃতির মতো। হ্যাঁ, তার সামাজিকীকরণ সেটা প্রায় হয়নি বলা চলে। এই সমাজ আর ব্যক্তির সংঘাত, এটাই মনে হয় উপন্যাসের একেবারে কেন্দ্রে, না? একদিকে সমাজের চাপ, নবকুমারের বাড়ির লোক চাইছে সে একজন ভালো বউ হোক, আদর্শ গৃহবধূ যাকে বলে। হ্যাঁ, আর অন্যদিকে কপালকুণ্ডলার নিজের ভেতরের টান, তার ওই আদিম সত্তাটাকে ধরে রাখার চেষ্টা, এই দোটানাই চরিত্রটাকে এত জীবন্ত করে তুলেছে। হুম, যেমন ধরুন বিয়ের পর সে চেষ্টা করছে শহুরি আদব কায়দা শিখতে, কিন্তু পারছে না, কিছুতেই যেন মানিয়ে নিতে পারছে না। এবং তার এই পরিবর্তনটা, মানে একে ঠিক পরিবর্তন বলা যায় কিনা সেটা নিয়েও কথা হতে পারে। নবকুমারের কাছে এসে বা তার শ্বশুরবাড়ির লোকেদের সংস্পর্শে এসে সে কিছু নিয়ম শিখছে, মানুষের হাবভাব বুঝছে। তার নামও পাল্টে দেওয়া হলো, মৃন্ময়ী রাখা হলো, যেন মাটি থেকে মানুষই তৈরির চেষ্টা। হ্যাঁ, মৃন্ময়ী। এই মৃন্ময় হয়ে ওঠার চেষ্টা, এটাকে কেউ কেউ হয়তো বলবেন সামাজিকীকরণের একটা প্রক্রিয়া। কিন্তু প্রশ্ন হল, সে কি সত্যি বদলাতে পেরেছিল বা আদৌ চেয়েছিল? উপন্যাসের শেষটা তো অন্য কথা বলে। ঠিক, তাই এটা শুধু একজন মেয়ের গল্প নয়, এটা ওই পরিবর্তনশীল সমাজের ভেতরের যে দ্বন্দ্ব, সেটারও ছবি। মানে ব্যক্তি কি সমাজের চাপে বদলে যাবে, নাকি নিজের অস্তিত্ব রাখতে গিয়ে হারিয়ে যাবে, এই প্রশ্নটা থেকেই যায়। ঠিক। আর এর সাথে প্রেম, সামাজিক দায়িত্ববোধ আর প্রকৃতির যে একটা প্রবল প্রভাব, সেটাও খুব গুরুত্বপূর্ণ। কপালকুণ্ডলার ওপর প্রকৃতি প্রভাব এত বেশি যে শহরের পরিবেশে সে যেন হাঁসফাঁস করে। আচ্ছা, এবার একটু অন্য দিকে যাই। উপন্যাসের পটভূমি তো হিজলি। এই হিজলির ঐতিহাসিক গুরুত্বটা কি? বঙ্কিমচন্দ্র কিভাবে এর সাথে যুক্ত হলেন? হ্যাঁ, ভৌগোলিকভাবে দেখলে হিজলি পূর্ব মেদিনীপুরে রসুলপুর নদীর ধারে। বঙ্কিমচন্দ্র তো কাথির সাবডিভিশনাল অফিসার হিসাবে ওখানে ছিলেন ১৮৫৮-৫৯ সাল নাগাদ। তখন তো তিনি সরকারি চাকুরে, সাহিত্যিক হিসাবে অতটা পরিচিত নন। না, তখনও সাহিত্য সম্রাট হননি। তো শোনা যায় তিনি যখন দৌলতপুর গ্রামে থাকতেন, সম্ভবত কোনো মামলার কাজেই তাকে ওই অঞ্চলে যেতে হয়েছিল। আর তখনই হিজলির ওই সমুদ্র তীর, রসুলপুর নদীর মোহনা, ওই পরিবেশটা তাকে খুব নাড়া দেয়। একটা গল্প বেশ প্রচলিত আছে, যেটা ওই লেখাটায় উল্লেখ করা হয়েছে, যে উনি নাকি পুরনো কোনো বন্দরের ধ্বংসাবশেষের উপর দাঁড়িয়ে ওই বিখ্যাত লাইনটা ভেবেছিলেন, পথিক তুমি পথ হারাইয়াছ। বাহ, কি দারুণ সংযোগ! হ্যাঁ, ওই নির্জনতা, সমুদ্র, জঙ্গল, এই সব মিলিয়েই হয়তো কপালকুণ্ডলান ওই রহস্যময় আর রোমান্টিক আবহটা তৈরি করতে সাহায্য করেছিল। কিন্তু হিজলের নিজের ইতিহাস তো আরও অনেক পুরনো আর বেশ ঘটনাবহুল, তাই না? ওই লেখাটা যেমন বলা হয়েছে, একসময় খুব নামকরা বন্দর ছিল। অবশ্যই, এর ইতিহাস বেশ পুরনো এবং গুরুত্বপূর্ণ বটে।
ধরুন সপ্তদশ শতকের আগে এ এলাকাটা ওড়িশার গজপতি রাজাদের অধীনে ছিল। তারপর ১৬২৮ সাল নাগাদ কেলেঘাই আর রসুলপুর নদীকে খাল কেটে জুড়ে দিয়ে হিজলি বন্দরটাকে নতুন করে গড়ে তোলা হয়। আর তাতে বন্দরটা খুব দ্রুত উন্নতি করে। মানে ব্যবসা বাণিজ্য বেড়ে যায়। হ্যাঁ, ব্যবসা বাড়ে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয় অঞ্চলটা। এর নামডাক এত ছড়িয়েছিল যে দিল্লির মুঘল দরবার পর্যন্ত খবর পৌঁছায়। মুঘল সম্রাট শাহজাহানের কাছ থেকে তাজ খা মাসরুর এখানকার শাসনভার আর খাজনা আদায়ের অধিকার পান, যাকে বলে মনসব। ওহো, মনসবদারি। হ্যাঁ, এই তাজ খা ছিলেন এখানকার প্রথম ফৌজদার, মানে প্রশাসনিক আর সামরিক প্রধান। তার তৈরি একটা মসজিদ আর এক পীরের মাজার কিন্তু আজও হিজলিতে আছে। তাই নাকি? হ্যাঁ, আর সেখানে এখনও হিন্দু মুসলমান সবাই যান। এটাও তখনকার দিনের ধর্মীয় সহ অবস্থানের একটা বেশ ভালো উদাহরণ। তার মানে মুঘল আমলেও হিজলি বেশ গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র ছিল। এরপর তো ইংরেজরা এলো, তাই না? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কি ভূমিকা ছিল? হ্যাঁ, মুঘলদের পরে ব্রিটিশরা ১৬৭৯ সালে প্রথম ব্রিটিশ জাহাজ, নাম ছিল ফরন, সেটা হিজলি বন্দরে আসে। তবে এসেই তারা দখল করে নেয়নি। ১৬৮৬-৮৭ সাল নাগাদ জব চার্নক অল্প কিছুদিনের জন্য বন্দরটা দখল করেছিলেন, যদিও মুঘলরা আবার সেটা ছিনিয়ে নেয়। জব চার্নক। হ্যাঁ, আর এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ঘটনাটা কিন্তু জব চার্নকের কলকাতা পৌঁছানোরও আগের ঘটনা। তাই নাকি? এটা তো সচরাচর শোনা যায় না। ঠিক, এটা আমাদের ইতিহাস ভাবনার একটা প্রচলিত ধারণাকে একটু ধাক্কা দেয়। আমরা সাধারণত বাংলার বাণিজ্য বা ইতিহাসের কথা ভাবলেই কলকাতাকে কেন্দ্রে রাখি, কিন্তু এই তথ্যটা বলছে কলকাতার উত্থানের আগেও হিজলির মতো এই স্থানীয় বন্দরগুলোর একটা নিজস্ব গুরুত্ব ছিল। হয়তো এখন আমরা সেটার কথা যথেষ্ট মনে রাখিনি বা আলোচনা করি না। ঠিক বলেছেন, বাংলার উপকূলীয় বাণিজ্যে এই ছোট বন্দরগুলোর ভূমিকা নিয়ে হয়তো আরও ভাবা উচিত। হ্যাঁ, পুনর্বিচার করা প্রয়োজন। এই পর্যবেক্ষণটা সত্যিই ভাবার মতো। ইতিহাসের অনেক কিছুই হয়তো এরকম ঢাকা পড়ে যায়, কিন্তু হিজলির গল্প তো এখানে শেষ নয়। আধুনিক ভারতের ইতিহাসে এর আরেকটা পরিচয় আছে, একটু অন্যরকম, বরং করুণ। হ্যাঁ, সেই দিকটাও খুব গুরুত্বপূর্ণ আর দুঃখজনক। ১৯৩০ সালে ব্রিটিশ সরকার ওখানে একটা ডিটেনশন ক্যাম্প বানায়, স্বাধীনতা সংগ্রামীদের আটকে রাখার জন্য। রাজনৈতিক বন্দিশালা যাকে বলে। একদম। আর তারপর ১৯৩১ সালের ১৬ই সেপ্টেম্বর ওই ক্যাম্পের ভেতরেই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। ব্রিটিশ পুলিশ কোনো রকম প্ররোচনা ছাড়াই গুলি চালায়। তাতে সন্তোষ কুমার মিত্র আর তারকেশ্বর সেনগুপ্ত নামে দুজন তরুণ স্বাধীনতা সংগ্রামী মারা যান। ওহ, ক্যাম্পের ভেতরে গুলি করে হত্যা? হ্যাঁ, এই ঘটনাটা দেশজুড়ে অনেক আলোড়ন তৈরি হয়েছিল। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের তীব্র প্রতিবাদ করেন। কলকাতা একটা বিশাল সভায় তিনি ব্রিটিশদের এই দমন নীতির কড়া সমালোচনা করেছিলেন। এই ঘটনাটা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটা কালো দাগ। ঠিক, আর ওই শহীদদের মনে রেখেই খড়গপুর আইআইটির ছাত্রছাত্রীরা আজও ১৬ই সেপ্টেম্বর দিনটাকে হিজলি শহীদ দিবস হিসেবে পালন করে। তাহলে দেখা যাচ্ছে প্রাচীন উড়িষ্যার অংশ থেকে শুরু করে মোগল আমলের বন্দর, ব্রিটিশদের পা রাখা, আবার স্বাধীনতা সংগ্রামের এক দুঃখজনক অধ্যায়, হিজলির ইতিহাস সত্যি অনেকগুলো স্তর জুড়ে রয়েছে। আচ্ছা, এবার উপন্যাসে ফিরি। বঙ্কিমচন্দ্র কি এই দীর্ঘ ইতিহাসের কোনো নির্দিষ্ট ঘটনাকে ভিত্তি করে উপন্যাসটা লিখেছিলেন? ওই লেখাটা বলছে তিনি মোগল যুগের শেষ দিকটাকে পটভূমি হিসাবে ব্যবহার করেছেন। না, সরাসরি কোনো ঐতিহাসিক ঘটনাকে ভিত্তি করে লেখেননি। উনি একটা কাল্পনিক পটভূমি তৈরি করেছেন বটে। সময়টা মোটামুটি ধরুন মোগল সম্রাট আকবরের শাসনের শেষ দিক থেকে জাহাঙ্গীরের সিংহাসনে বসার সময়। কিন্তু কোনো নির্দিষ্ট ঐতিহাসিক চরিত্র বা যুদ্ধবিগ্রহকে উপন্যাসের মূল গল্পে আনেননি। আসলে উপন্যাসটা তো মূলত রোমান্সধর্মী। হ্যাঁ, রোমান্সই প্রধান। ওই ঐতিহাসিক প্রেক্ষাপটটা ব্যবহার করা হয়েছে মূলত একটা রহস্যময়, একটু দূরের সময়ের আবহ তৈরির জন্য। লেখকের আসল উদ্দেশ্য ছিল কপালকুণ্ডলার ভেতরে জগৎ, তার প্রেম, তার দ্বন্দ্ব আর প্রকৃতির সঙ্গে তার যে অদ্ভুত টান, সেটাকে ফুটিয়ে তোলা। হিজলির ওই নির্জন সমুদ্র তীর, ঢেউয়ের গর্জন, ঝাউবন, এই পরিবেশটাই ওই রোম্যান্টিক আর খানিকটা অলৌকিক আবহটা তৈরি করতে সাহায্য করেছে। ইতিহাস এখানে মূল চালিকা শক্তি নয়, বরং পরিবেশ সৃষ্টিতে সাহায্য করেছে। বোঝা গেল, ইতিহাস এখানে প্রেক্ষাপট, মূল চরিত্র নয়। আচ্ছা, আরেকটা মজার কথা শোনা যায়।
হিজলি গ্রামে নাকি লোকে একটা কালী মন্দিরকে কপালকুণ্ডলার মন্দির বলে দেখায়। এটা কতটা সত্যি? হ্যাঁ, এই লোক বিশ্বাসটা বেশ চালু আছে। গ্রামে গেলে এটা শুনবেন, আর একটা মন্দিরকে দেখিয়েও দেওয়া হয়। কিন্তু মজার ব্যাপার হল, বঙ্কিমচন্দ্রের উপন্যাসে কাপালিক তো সমুদ্রের ধারে বালির ঘিবের ওপর বসে সাধনা করতেন। ঠিক। সেখানে কোনো মন্দিরের কথা তো সেভাবে নেই। না, নেই। আর যে মন্দিরে কপালকুণ্ডলার নবকুমারের বিয়ে হয়েছিল, সেটাও যে এটাই, তারও কোনো প্রমাণ নেই। আসলে কপালকুণ্ডলা এত জনপ্রিয় হয়েছিল যে ওটা ওখানকার মানুষের মনে লোককথায় একেবারে গেঁথে গেছে। মানে সাহিত্য আর স্থানীয় বিশ্বাস মিলেমিশে একটা মিথ তৈরি হয়েছে। একদম। এটা খুব সুন্দর একটা উদাহরণ যে কিভাবে একটা কাল্পনিক লেখা একটা অঞ্চলের পরিচিতির অংশ হয়ে যায়, মানুষের স্মৃতির অংশ হয়ে যায়। ইতিহাস আর কিংবদন্তি এভাবেই একসাথে চলে। সত্যিই তাই। এবার যদি উপন্যাসটার সাহিত্যিক মূল্যের দিকে তাকাই, কপালকুণ্ডলা তো শুধু জনপ্রিয় ছিল না, বাংলা সাহিত্যের ইতিহাসে এর একটা আলাদা জায়গা আছে। নিঃসন্দেহে এটা বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস, বেরিয়েছিল 1866 সালে। আর অনেকে এটাকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোম্যান্টিক উপন্যাস বলেন। শুধু রোম্যান্টিক, এর ভাষাটাও তো খুব গাম্ভীর। আশ্চর্য কাব্যময়। এর বর্ণনা, চরিত্র আঁকার ধরন, সংলাপ সবেতেই একটা নতুনত্ব ছিল তখনকার পাঠকের কাছে। আর এর গঠনটাও ছিল বেশ অন্যরকম। এটা এত জনপ্রিয় হয়েছিল যে ভাবুন, প্রকাশের মাত্র 7 বছর পর 1873 সালে গিরিশচন্দ্র ঘোষ এর নাট্যরূপ মঞ্চস্থ করেন। আর সেটা খুবই সফল হয়েছিল। তাই নাকি? এত তাড়াতাড়ি? হ্যাঁ, এখানেই শেষ না। এর প্রভাব এত গভীর ছিল যে 1874 সালে দামোদর মুখোপাধ্যায় মৃন্ময়ী নামে এর একটা উপসংহার বা সিক্যুয়েল লিখে ফেলেছিলেন। সিক্যুয়েল? হ্যাঁ, তিনি কল্পনা করেছিলেন উপন্যাসের শেষে যদি কপালকুণ্ডলা বেঁচে যেত তাহলে কি হতে পারত। একটা উপন্যাসের চরিত্র নিয়ে অন্য লেখকের সিক্যুয়েল লেখা, এর থেকেই বোঝা যায় এর প্রভাব কতটা ছিল। আর এর কিছু সংলাপ, সেগুলো তো প্রায় প্রবাদ হয়ে গেছে, এখনও লোকে ব্যবহার করে। যেমন ওই বিখ্যাত উক্তি, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন। একদম। কি অসাধারণ একটা কথা! এই একটা সংলাপেই কপালকুণ্ডলার চরিত্রের যে দৃঢ়তা, তার ভেতরের যে নৈতিক জোর, সেটা ফুটে ওঠে তার ওই তথাকথিত অসামাজিক পরিচয়ের অনেক উঁচুতে। ঠিক। অথবা নবকুমারের প্রতি তার সেই প্রথম জিজ্ঞাসা, যখন সে পথ হারিয়ে ওর সামনে এসে পড়ে, পথিক, তুমি পথ হারিয়েছ। হ্যাঁ, ওই প্রশ্নটা। এই প্রশ্নটা তো শুধু আক্ষরিক নয়, এর মধ্যে একটা গভীর রহস্য আছে, অসহায়তা আছে, আবার কৌতূহলও আছে। এই একটা বাক্যেই যেন পুরো উপন্যাসের মেজাজটা ধরা পড়ে যায়। এছাড়া আরও কিছু মনে রাখার মতো উক্তি তো আছেই। যেমন অধিকারীর ওই কথাটা, যাহাতে জগদীশ্বরের হাত, তাহা পণ্ডিতে বলিতে পারে না। হুম, মানুষের জ্ঞানের যে সীমা আর ভাগ্যের যে রহস্য, সেদিকেই ইঙ্গিত করে। অথবা ওই যে, ক্ষেত্রে বীজ রোপিত হইলে আপনি অঙ্কুর হয়। ঠিক, মানে পরিস্থিতি তৈরি হলে ঘটনা ঘটবেই, নিয়তির মতো শোনায়। এই সংলাপগুলো উপন্যাসটাকে শুধু একটা প্রেমের গল্প বা সামাজিক গল্পের ঊর্ধ্বে নিয়ে যায়, এর মধ্যে একটা গভীর দার্শনিক বোধ যোগ করে। তাহলে এই যে এতক্ষণ ধরে কথা বললাম, এখান থেকে মূল বিষয়টা কি দাঁড়ালো? কপালকুণ্ডলা শুধু প্রেম বা বিরহের গল্প নয়, এটা 19 শতকের সমাজের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ব্যক্তি স্বাধীনতা আর সামাজিক নিয়মের মধ্যে যে চিরকালের দ্বন্দ্ব, তারই একটা অসাধারণ শৈল্পিক রূপ। এখানে নারীর অবস্থান, তার ইচ্ছে অনিচ্ছে, প্রকৃতির সাথে মানুষের যে জটিল সম্পর্ক, এই সব কিছু খুব নিপুণভাবে বোনা। আর এর পটভূমিতে রয়েছে হিজলির মতো একটা ঐতিহাসিক জায়গা, যার নিজের উত্থান পতনের গল্প উপন্যাসার কাল্পনিক জগৎটাকে আরও বিশ্বাসযোগ্য, আরও গভীর করে তুলেছে। একদম। আমার মনে হয় মূল উপলব্ধিটা হল সাহিত্য কিভাবে ইতিহাস, সমাজ, লোককথা আর লেখকের কল্পনাকে মিশিয়ে একটা কালজয়ী সৃষ্টি তৈরি করতে পারে। বঙ্কিমচন্দ্র হিজলির ওই পরিবেশ আর ঐতিহাসিক আবহকে ব্যবহার করেছেন কপালকুণ্ডলার মতো একটা চরিত্র তৈরির জন্য, যে চরিত্রটা একই সাথে সমাজ থেকে দূরে থাকতে চায়, আবার পরিস্থিতির চাপে সমাজের অংশ হতে বাধ্য হয়, কিন্তু শেষ পর্যন্ত মানিয়ে নিতে পারে না। এই যে ট্র্যাজেডি, এই যে ভেতরের টানাপোড়েন, এটাই পাঠকের মনে গেঁথে যায় আর উপন্যাসটাকে সময়ের ঊর্ধ্বে নিয়ে যায়।
সাহিত্য শুধু গল্প বলে না, ইতিহাস আর সমাজ নিয়েও নতুন করে ভাবায়। ঠিক তাই। আজকের আলোচনা আমরা প্রায় শেষ করে এনেছি, তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা এখন ২১ শতকে আছি। সমাজ অনেক বদলেছে, স্বাধীনতার ধারণা বদলেছে, নারী পুরুষের সম্পর্ক, ব্যক্তির অধিকার নিয়ে আমাদের চিন্তা ভাবনা এগিয়েছে। এই সময় দাঁড়িয়ে কপালকুণ্ডলার যে মূল দ্বন্দ্বটা ছিল, মানে সমাজে চাপিয়ে দেওয়া প্রত্যাশা আর নিজের ভেতরের ইচ্ছা, এই দ্বন্দ্বটা কি আজও একই রকম প্রাসঙ্গিক, বিশেষ করে নারীদের জীবনে? প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। নাকি সময়ের সাথে সাথে ওই দ্বন্দ্বের চেহারাটা শুধু বদলেছে, কিন্তু তার ভেতরের টানটা একই রকম রয়ে গেছে? এটা নিয়ে শ্রোতারা ভাবতেই পারেন।